এই যে আরজিকর কাণ্ডের যে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে যে নতুন করে না, আমরা যারা প্রথম থেকেই এই আন্দোলনের মধ্যে আছি মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এর মধ্যে যুক্ত হয়ে গিয়েছি, তারা প্রথম থেকেই এই কথাটা সন্দেহ প্রকাশ করে আসছে যে এই ঘটনাটা কখনোই একজন কারো পক্ষে করা সম্ভব নয়। এটা আরজি করে আমাদের যে ছাত্ররা, আমরা তো মেডিকেল কলেজে পড়াই, আমি প্রায় 24 বছর বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষকতা করছি, তাতে আমাদের যে ছাত্রছাত্রী ওখানে আছে, এই যে মেয়েটি খুন হয়েছে এও তো আমাদের ছাত্র সভা, ওর যে বন্ধু বান্ধব ইত্যাদি বা বিভিন্ন যারা আছে তারা সকলেই প্রথম থেকে বলে আসছিল যে যেভাবে ঘটনাক্রমটা হয়েছে এবং পারিপার্শ্বিক যে বিষয়, যে একটি মেয়ে সে যদি সেমিনার হলের মধ্যেও খুন হয়ে থাকে, সেখানে একজন মানুষের পক্ষে এত রকমের অত্যাচার করে ওরম পরিপাটি করে সাজিয়ে রেখে চলে আসা সেটাও সম্ভব নয়। আবার পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি যেটা বলছে যে সম্ভবত ওই ঘরে আদৌ খুনটা হয়নি, এটাও আমরা প্রথম থেকে আশঙ্কা প্রকাশ করেছিলাম। তো সেখানেও দেখা যাচ্ছে যে 8 তলার একটা অপারেশন থিয়েটারের উল্টো দিকের রুম আমাদের প্রথম থেকেই এটা বন্ধ করে রেখেছে প্রশাসন। তো এই ব্যাপারে একটা সম্পূর্ণ ধোঁয়াশা রয়েছে এবং ফরেনসিক ল্যাবরেটরির যে রিপোর্ট এসেছে তাতে সেই ধোঁয়াশা এখন আরো বেশি ঘনীভূত হচ্ছে যে একাধিক ব্যক্তি এবং একজন মহিলা সহ, এটাও কিন্তু প্রথম থেকেই আমাদের প্রসঙ্গের মধ্যে ছিল যে গোটা প্রক্রিয়ার মধ্যে একজন মহিলাও যুক্ত থাকতে পারে। সেই একজন মহিলা সহ একাধিক ব্যক্তির ডিএনএ ওই মেয়েটির শরীরের বিভিন্ন পরিধেয় বা শরীরের বিষয় থেকে পাওয়া গেছে। এইটা আজকে একটা গভীর যে ধোঁয়াশা সেটাকে আরো গভীরতর করছে এবং এইটা প্রথম থেকে প্রশাসনের যে ভূমিকা এই বিষয়ে তাকে ধামাচাপা দেওয়া, তাদের ওখানে দৌড়ে যাবার কারণগুলো আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি যেটা রিপোর্টে বলছে না ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এই বিষয় নিয়ে কি বলছেন? দেখুন, এগুলো আমি তো ফরেনসিক এক্সপার্ট নই, আমি একজন সার্জন। এইগুলোর বিষয়ে খুব গভীরে গিয়ে মন্তব্য করাটা আমার ঠিক না, কিন্তু প্রাথমিকভাবে যে কোনো সাধারণ মানুষের মধ্যেই এই সন্দেহের উদ্রেক হওয়া সম্ভব যে একটা মেয়ে সে তার নিজের হাসপাতাল, নিজের কর্মক্ষেত্র, নিজের মেডিকেল কলেজ, যেটা আমরা সকলেই মনে করে থাকি যে আমাদের দ্বিতীয় বাড়ি, সেই বাড়ির ডিউটি রুমের মধ্যে তার মৃতদেহ উদ্ধার হলো। এইটা একটা ভয়ঙ্কর কোনো ঘটনার ফলশ্রুতি ছাড়া হতে পারে না এবং এইটা আরজিকর মেডিকেল কলেজে একটা ঘটনার তার তো কিছু আগে পরে থাকে। আগে যে ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটছিল 2021 সালে সন্দীপ ঘোষ ওখানে পোস্টিং হওয়ার পর থেকে সমস্ত ফ্যাকাল্টির উপরে, সমস্ত ছাত্রছাত্রীদের উপরে যেরকমভাবে দমন পীড়নমূলক কর্মকাণ্ড চলছিল এবং সেখানে ওষুধ কেনা থেকে আরম্ভ করে আবর্জনা নিয়ে দুর্নীতি, মৃতদেহের অঙ্গ নিয়ে দুর্নীতি, পরীক্ষা নিয়ে দুর্নীতি, এইসবগুলো একের পর এক যেভাবে হচ্ছিল তাতে এই সন্দেহ খুবই ঘোরভাবে দেখা দিয়েছিল যে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন খুনের ঘটনা বা বিচ্ছিন্ন একটা ধর্ষণের ঘটনা নয়, এটা একটা বিরাট আগ্নেয়গিরির মধ্যে তার যেন একটা অগ্নুৎপাত হয়েছে, সেই ভেতরে অনেক কিছু ভয়ঙ্কর জিনিস জমা ছিল এবং সেই জমা জিনিসগুলো আস্তে আস্তে সেটা উদ্ঘাটিত হচ্ছে। না, ক্রাইম সিন নিয়ে শুনুন, এর জন্য ফরেনসিক এক্সপার্ট হওয়ার দরকার পড়ে না। কলকাতা পুলিশের যে সর্বোচ্চ আধিকারিকদের মধ্যে তারা ইতিমধ্যে যে মিথ্যাচার করেছেন এটা ইতিমধ্যে প্রমাণিত। যে বিনীত গোয়েল বলেছিলেন আত্মহত্যা পুলিশ কমিশনার হয়ে, যেটা প্রাথমিকভাবেই বোঝা গিয়েছিল এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইন্দিরা মুখার্জি, তিনি ক্রপ করে ছবি দেখিয়েছেন, গোটা ছবি সংবাদ মাধ্যম থেকে ছবি নিয়ে সেই ছবি উনি ক্রপ করে দেখাচ্ছেন। ক্রপ করে কেন দেখাবেন? আর দেখা যাচ্ছে পরে সেই ক্রপ করা ছবি যখন আনক্রপ করা হচ্ছে সেখানে বিরূপাক্ষ বিশ্বাস দাঁড়িয়ে আছে। তার মানে কি? বিরূপাক্ষ বিশ্বাসকে আড়াল করার প্রচেষ্টা ছিল।
অভিক দে, সেই লাল জামা শাইনিং টাক যা আমাদের জুনিয়র ডাক্তাররা বলেছে, সে ওখানে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, অথচ তিনি তাকে বলছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো এই যে গোটা বিষয়গুলো ঘটেছে, এটার জন্য আজকে সিএফএসএল এর পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করতে হবে না। প্রাথমিকভাবেই এটা প্রমাণিত হয়েছিল যে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে এবং তাকে সর্বোচ্চ প্রশাসন, পুলিশের সর্বোচ্চ প্রশাসন সহ আড়াল করার চেষ্টা করছে। যে জায়গাটা ঘটনাটা মানে লাস্ট যখন পাওয়া গেছে, কিন্তু 8 তলার ঘরটা যেখানে রেখেছিল সিল করা, সেই ঘরের এই ঘরের মধ্যে কোনো ক্রাইম করা এক জায়গা নিয়ে এসছে। শুনুন, ক্রিমিনাল তো আমাদেরকে বলে করেনি। ক্রিমিনালরা তারা ক্রাইম করবে যেখানে তাদের সর্বোত্তম মনে হবে, তারাই সেখানেই তারা ক্রাইম করবে। দুঃখজনক হচ্ছে ভারতবর্ষের যে সর্বোচ্চ শক্তিশালী সংস্থা সিবিআই, তারা আজকে 4 মাস সময় হয়ে গেল, তারা এইটা তদন্তের উদ্ঘাটনের দায়িত্ব পেয়েছিল, কিন্তু আজকে 4 মাস পরেও তারা ন্যূনতম এই কথাটুকু বলতে পারলো না যে মেয়েটা খুন হয়েছে কেন এবং আজকে মেয়েটা কিভাবে খুন হয়েছে। এটাই হচ্ছে দুঃখজনক। সেইখানে দাঁড়িয়ে আজকে এটা একটা জিনিস মোটামুটি ভাবে প্রাইমা ফেসে বোঝা যাচ্ছে যে সেমিনার রূপটায় অন্তত ঘটনাটা ঘটেনি, অন্য কোথাও ঘটিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবং তারপরে এখন যে ওই টাইম স্লট দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় যদি সে ঘটনাটা ঘটিয়ে থাকে, সে 43 সেকেন্ডের মধ্যে শ্যামবাজারে পৌঁছে গেল আরজি করে 4 তলা থেকে নেমে, এরকম বেশ কিছু বিষয় যেটা প্রকাশ্যে আসছে, এতে গভীর সন্দেহের উদ্রেক হয় যে ঘটনাটা 4 তলায় তো ঘটেইনি, 8 তলায় হয়ে থাকতে পারে এবং সেই সম্ভাবনা একটা প্রকটভাবে তীব্র। কারণ ওই 8 তলার ওটির যিনি হেড তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ, সেই কুখ্যাত সন্দীপ ঘোষ, উনি হচ্ছেন অর্থোপেডিক্সের হেড এবং এই 8 তলার ওটির তিনি হচ্ছে তত্ত্বাবধানের মূল দায়িত্বে। এবং ওই সময় ওই ওটিটা বন্ধ থাকে, কারণ ওটা প্ল্যান্ড ওটি, অর্থাৎ সকালের দিকে মূলত অপারেশন হয় ওখানে, ওই ওটিটা ওই সময়টা বন্ধ থাকে। সুতরাং ওইখানে হাই পসিবিলিটি আছে যে ক্রাইমটা হয়তো ওইখানে করে মেয়েটার শরীরটাকে নিচে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে এখন যা অবস্থা দাঁড়িয়েছে, প্রাথমিকভাবে যতটুকু বেরিয়েছে কতটুকু আস্থা আছে মানে এই রিপোর্ট অনুযায়ী? শুনুন, ভারতবর্ষের ইতিহাস বলছে, যদি ভালো করে তাকিয়ে দেখেন, যে শাসক নিজে যদি অভিযুক্ত হয় অথবা অভিযুক্তের সঙ্গে শাসকের কোনো সরাসরি সম্পর্ক থাকে, তাহলে কোনো ক্ষেত্রেই ভারতবর্ষে তার শাস্তি হয়নি। আজকে হাতরসে বলুন, কাটুয়ায় বলুন, উন্নাওতে বলুন, কুস্তিগিরদের ক্ষেত্রে বলুন, গুজরাটের দাঙ্গার ক্ষেত্রে বলুন, সব জায়গায় এটা প্রমাণিত, শাসক যদি নিজে অভিযুক্ত হয় বা অভিযুক্তের সঙ্গে শাসকের কোনো সম্পর্ক থাকে, শাসক যদি না সরে তাহলে তার কোনো শাস্তি হয়নি। সুতরাং আমাদের এই জন আন্দোলনের ফলে শাসককে বেকায়দায় ফেলতে হবে, তাহলেই আমরা মনে করছি শাসক নিজে আড়াল করছে এই দুষ্কৃতীদেরকে। তাদের অন্য কারণ আছে, পশ্চিমবাংলাটাকে এই যে দুর্নীতি রাজ করে দেওয়ার পিছনে শাসকের যে প্রশ্রয় এবং মদত আছে, সেই কারণেই শাসক আড়াল করছে। এই সন্দীপ ঘোষেদেরকে এরা তৈরি করেছে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, দুর্নীতিটাকে অব্যাহত রাখার জন্য। সুতরাং শাসক যদি বেকায়দায় জন আন্দোলনে ফেলতে পারি, বাকি কাজটা কোর্ট থেকে হয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। স্যার, আপনি এতদিন ধরে যে চিকিৎসা জগতে এতদিন ধরে যে যুক্ত রয়েছেন, আমি আরজি কর মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ প্রায় 40 বছরের। আমি ওখানকার ছাত্র, 12 বছর ওখানে শিক্ষকতা করেছি এবং তারপরে আমি 7 বছর মালদা মেডিকেল কলেজে পড়িয়েছি। বর্তমানে 5 বছর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়াই। ঘটনার কিরকম ট্র্যাজিক শুনবেন। আমি আরজি কর মেডিকেল কলেজে ওই ঘটনার পরের দিন যখন আমরা ঢুকতে গিয়েছিলাম, তখন আমাকে মাথায় লাঠির বাড়ি বেড়ে মাথা ফাটানো হয়েছিল এবং সেটা করেছিল এই আশিস পান্ডে। এই আশিস পান্ডে, তার নামে টালা থানায় আমি এফআইআর করেছি এবং এই আশিস পান্ডেদেরকে আড়াল করছে আমাদের শাসক গোষ্ঠী। তারপরের দিনে ওখানে ঢুকতে গিয়েছিলাম। আমি আরজি করে প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক, তোমাদের দাদাদের পড়িয়েছি বলার পরেও ওই বছরের মধ্যে সে লাঠি চালিয়ে আমার মাথা ফাটিয়েছে। এরা সকলে যুক্ত এবং এদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ স্তরের লোকেরা যুক্ত। তাই আজকে দেখুন, জয়নগরে 60 দিনের মাথায় শাস্তি হয়ে গেল।
এবং সেখানে তার কোর্টে সমস্ত কিছু হয়ে গেল। আর এখানে আজকে 140 দিন অতিক্রান্ত হচ্ছে, ন্যূনতম মেয়েটা কেন খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে সেটা পর্যন্ত জানা গেল না। দোষীদের ধরা তো দূরে থাক, আসলে পুলিশ যাকে নিযুক্ত করেছিল সেই পুলিশ নিজে প্রমাণ লোপাট করেছে। এবং আমাদের এখন দৃঢ় সন্দেহ সিবিআই নিজে এই গোটা প্রক্রিয়াটাকে যাতে স্লথ হয় তার চেষ্টা করছে। তার একাধিক দৃষ্টান্ত, কারণ সিএফএসএল এর রিপোর্ট এসছে সেপ্টেম্বর মাসে, আর চার্জশিটে তার কোনো উল্লেখ নেই। এটা কি করে হয়, এই উত্তর সিবিআই কে দিতে হবে। লাস্ট প্রশ্ন আপনার আমার কাছে, আরজিকর কথাটা যখনই বললেন আপনি আরজিকরের সঙ্গে যুক্ত রয়েছেন এতদিন ধরে, এই এতদিনের অভিজ্ঞতা এই প্রথম কি এই ধরনের ঘটনা? একদম এই প্রথম। আপনি আমাদের আরজিকরের এই ঘটনায় প্রথম আরজিকরের প্রাক্তন ছাত্র এবং রাজ্যসভা সাংসদ শান্তনু সেনের স্ত্রী, যিনিও আরজিকরের ছাত্রী ছিলেন এবং ওই এলাকার কাউন্সিলর, কাছের এলাকার কাউন্সিলর, তিনি নিজে বলেছেন, উনি আমাদের থেকে কয়েক বছরের ছোট, একসঙ্গে আরজিকরে আমাদের সঙ্গে পড়তেন, সেই কাকলি সেন নিজে বলেছেন মিডিয়ার সামনে যে আমিও আরজিকরে পড়তাম, অনেক রকমের আরজিকরে গলিগুজি অন্ধকার ছিল, কিন্তু কখনো মনে হয়নি এরকম কোনো দুর্বৃত্ত রাতের অন্ধকারে কলবুক দেখতে গেলে আমার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই ঘটনা একদমই প্রথম, এবং এইটার জন্য বর্তমান শাসক সম্পূর্ণ রকম ভাবে দায়ী এই ঘটনাটাকে ঘটানোর জন্য। না, মেয়েটির সঙ্গে সরাসরি আমার পরিচয় ছিল না, কারণ আমার সাবজেক্ট আলাদা, আমি সার্জারির অধ্যাপক, ও হচ্ছে চেস্ট মেডিসিনের ছাত্রী। কিন্তু এই ঘটনার অনেক বিষয়ই আমরা জানি। সেই গোটা বিষয়গুলিতে যেমন আজকে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, পরিবারকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, এবং 10 লক্ষ টাকা যে সরকারি ক্ষতিপূরণের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড়াই করে বলেছেন, তা উনি জানেন কিনা জানি না, এই কোর্সটাকে ছেড়ে চলে যাওয়ার জন্যে কয়েক বছর আগে একটি ছাত্রীকে, অন্য প্রদেশের একটি ছাত্রীকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। শুধু কোর্সটা ছেড়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণ 30 লক্ষ টাকা। আর এই ছাত্রীটি কোর্স ছেড়ে চলে গেল, পরিবার ছেড়ে চলে গেল, আরজিকর ছেড়ে চলে গেল, আর কোনোদিন ফিরবে না। তার ক্ষতিপূরণ বড়াই করে মুখ্যমন্ত্রী বলছেন মাত্র 10 লক্ষ টাকা। এইটা কত বড় একটা দ্বিচারিতা বা অপমান আমাদের এই মৃতা ছাত্রীর।